Assalamu alaikum and welcome everyone. কেমন আছেন সবাই? Welcome to the very first episode of Next Gen Talk. আমি আপনাদের আজকের হোস্ট ফিহিমা জান্নাত অরণি। ব্র্যাক ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টে পড়ছি এবং এমআই একাডেমির ক্যাম্পাস অ্যাম্বাসেডর। আজকের টপিকটা আমার জন্য পার্সোনালি অনেক স্পেশাল। আমরা আমাদের লাইফে কখনো না কখনো এটা নিয়ে প্রবলেম ফেস করেছি। কি? ইংলিশ প্রফিসিয়েন্সি। And MI English Academy is the right place for it. MI English Academy অনেক বছর ধরে কাজ করে যাচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে কাজ করতে বা আইএলটিএস প্রিপারেশন নিয়ে কাজ করতে, বাট মোস্টলি আমাদের যে ইংলিশ নিয়ে ভয় কাজ করে এটা দূর করতে। আমাদের আজকের টপিকটা হলো ইংলিশ প্রফিসিয়েন্সি আনলকড, ব্রেকিং ব্যারিয়ার্স, বিল্ডিং কনফিডেন্স। আমাদের আজকের গেস্ট সিনিয়র আর্টস ইনস্ট্রাক্টর অফ MI English Academy SM শরীফ হাসান স্যার। তিনি অনেক বছর ধরে আইএলটিএস প্রিপারেশন নিয়ে এবং কীভাবে ইংলিশের ফিয়ারটাকে আমরা ওভারকাম করতে পারি এ নিয়ে কাজ করে যাচ্ছেন। চলুন পরিচিত হয়ে নিই। স্যার, ওয়েলকাম টু নেক্সট জেন টক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গ্রেট। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনার জন্য আজকে আমার কাছে কিছু কোশ্চেন আছে। ওকে। স্যার, অনেক সময় আমরা যখন ইংলিশে কথা বলতে চাই আমাদের বাংলা ট্রান্সলেশনটা মাথায় চলে আসে। এটার সলিউশন কি এবং এটা আমরা কীভাবে স্টপ করতে পারি? স্টুডেন্টরা যখন ইংলিশে কোনো কনভারসেশন করতে যায় তো ভেরি ফার্স্ট থিং কি বাংলা ট্রান্সলেশনটা মাথায় আসে। এটা হওয়াটা খুব স্বাভাবিক, বিকজ বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং, তাই না? সে কোনো কিছু একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে যখন আমরা কথা বলতে যাব ওইটা আগে আন্ডারস্ট্যান্ডিংটা বাংলায় আমার ব্রেন আসলে রিসিভ করে। সো এটাকে আসলে নেগেটিভভাবে দেখার কিছু নাই। অ্যাটলিস্ট ইনিশিয়াল প্রসেসে ইটস ভেরি ন্যাচারাল, ভেরি নর্মাল। বাট যখন স্টুডেন্টরা আস্তে আস্তে রেগুলার প্র্যাকটিসে চলে যাবে এটা কিন্তু সিগনিফিক্যান্টলি কমে আসে। বাট তোমার কোয়েশ্চেন্সটা ছিল যে এটা কেন হচ্ছে, এটার পিছনে বেশ কাপল অফ রিজনস আছে। দ্য ফার্স্ট রিজন উড বি গ্রামার ট্রান্সলেশন যে মেথডটা আমাদের এডুকেশন সিস্টেমে, তুমি দেখবে ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের স্কুল কলেজে আমরা কখনোই এটাকে কিন্তু ভাষা হিসেবে ট্রিটই করি নাই। আমরা ট্রিট করেছি অন্যান্য সাবজেক্টের মতোই ইংলিশ ইজ আ সাবজেক্ট। আমাদের ছেলে মেয়েরা ইংলিশটা পড়ে A+ পাওয়ার জন্য, নট ল্যাঙ্গুয়েজের দক্ষতা অর্জন করার জন্য। পাস করতে হবে, A+ পেতে হবে। কি করতে হবে? সো সায়েন্স যেভাবে পড়ে, ম্যাথ যেভাবে করে, ইংলিশটাও ঠিক ওইভাবেই পড়া হয়। মিনস আমাদের এডুকেশনটা হাইলি তোমরা দেখবে ফর্মুলা বেস, বিভিন্ন ধরনের টিপস আর টেকনিক্স বেস, রাদার দেন একটা ল্যাঙ্গুয়েজকে যেভাবে ইমপ্লিমেন্ট করা হয় সেইভাবে কিন্তু আসলে আমাদের শেখানো হয় না। সো এর ফলে কি হয় যে যখনই একটা ছেলে বা মেয়ে যখন ইংলিশ বলতে চায়, প্রথমে কি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, এগুলো নিয়ে তারা খুব ওয়ারিড থাকে। এছাড়া আরও বেশ কিছু ইম্পর্ট্যান্ট রিজনস আমার কাছে যেগুলো মনে হয় সেটা হচ্ছে আরও কিছু রিজনস এর সাথে জড়িত। অ্যানাদার ক্রুশিয়াল পয়েন্ট উড বি আমাদের যে মুখস্থ করার অভ্যাস। তুমি দেখবে যে আমাদের কিন্তু মেমোরাইজ জিনিসটাকে খুব বেশি ফোকাস করা হয়। ওকে, ছোটোবেলা থেকে কি আমরা অনেক প্যারাগ্রাফ, আমরা অনেক এসে মুখস্থ করি, লোডশেডিং নিয়ে প্যাসেজ আর এসে, ন্যাশনাল ফ্লাওয়ার্স আর বার্ডস নিয়ে এসে, তাই না? সে এই মুখস্থবিদ্যা করার কারণে কি হয় যে যখন বাট স্পোকেন ইংলিশ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি হয় এটা তো একটা রিয়েল টাইমে আসলে তোমাকে বলতে হয়। সো মুখস্থ করার কারণে হয় কি যে যখন রিয়েল টাইমে কোনো স্টুডেন্ট যখন কনভারসেশন করতে চায় সে প্যানিক করা শুরু করে, কারণ তার ব্রেনটা তো ওই মুখস্থ করে তো সে অভ্যস্ত। সে হঠাৎ করে ওই ক্রিয়েটিভ এক্সপ্রেশনসটা তার আসলে জেনারেট হয় না। থার্ড আর একটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমার মনে হয় সেটা হচ্ছে লিসেনিং অ্যান্ড স্পিকিং। আমাদের এডুকেশন সিস্টেমে তুমি লক্ষ্য করে থাকবে যে রিডিং অ্যান্ড রাইটিং কিন্তু খুব বেশি পরিমাণে হাইলাইট করা হয় বা ওভাবেই আসলে স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করানো হয়। বাট হোয়াট অ্যাবাউট লিসেনিং অ্যান্ড স্পিকিং? তুমি দেখো স্কুল এবং কলেজে লিসেনিং এবং স্পিকিং নিয়ে কিন্তু খুব একটা কাজ করার সুযোগই নেই, তাই না? সো এর ফলে কি হচ্ছে যে স্টুডেন্টরা রাইটিংয়ে যতটা পারদর্শী, বাট যখন এটা স্পিকিং আসছে আর লিসেনিং আসছে, মিনস রিয়েল ওয়ার্ল্ডে যখন কমিউনিকেশন করার ব্যাপার চলে আসে তখন কিন্তু তারা প্যানিক করা শুরু করে, তারা ঘাবড়ে যায়, কনফিডেন্স, ল্যাক অফ কনফিডেন্সে তারা ভোগে। সো আমার মনে হয় এডুকেশন সিস্টেমে এখন থেকে আমাদের লিসেনিং এবং স্পিকিংয়ে কিন্তু জোর দেওয়া উচিত। সো ট্রান্সলেশন হওয়ার পেছনে আরও একটা মেইন রিজন হচ্ছে আমরা তো বাঙালি। ওকে, সো এর ফলে কী হয়, যখনই কোনো স্টুডেন্টস আর ইভেন ফ্রেন্ডসদের মধ্যেও দেখবে যখন ইংলিশ প্র্যাকটিস করতে যায় তখন আর এক ফ্রেন্ডস বলছে এত ভাব মারছিস কেন, ওকে, বা অনেক বেশি ইংলিশ শিখে গেছিস। এই যে একজন আরেকজনকে ডিসকারেজ করা, ওকে, ডিমোটিভেট করা, এটাও কিন্তু একটা রিজন
যে ল্যাক অফ ইংলিশ শেখা, বা যখন হচ্ছে এটাকে ন্যাচারালি যেভাবে আসলে শেখা উচিত সেভাবে আসলে শিখতে না পারা, যার ফলে কি হয় ওই যে ট্রান্সলেশন মনোভাব থেকে আমরা আসলে বের হয়ে আসতে পারছি না। অ্যান্ড আর একটা লাস্ট পয়েন্ট আমি তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে ফিয়ার অফ মিস্টেক্স, ফিয়ার অফ মেকিং মিস্টেক্স। ভুল থেকেই আসলে আলটিমেটলি শিখতে হয়। যত বেশি ভুল করবে একটা সময় ওটা ফিক্স হয়ে যাবে। আমরা ক্লাসে যখন আইএলস করাই বা স্পোকেন করাই, আমরা স্টুডেন্টদেরকে এনকারেজ করি বেশি বেশি করে ভুল করবা, বিকজ এই মিস্টেক্স হচ্ছে আপনার লার্নিং কার্ভ। যত বেশি মিস্টেক্স করবেন তত বেশি এখান থেকে ওগুলো ফিক্স করে দেওয়া হবে, এবং আস্তে 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 আপনাদেরকে প্রগ্রেস করা হয়। এবং আমাদের ক্লাসে আমরা বলি যে এভরিডে 1% গ্রোথ। আমার একদিনে একদম ইংলিশ শিখে ফেলতে হবে না। এভরিডে যদি 1% গ্রোথও করে, তাহলে যদি একটা স্টুডেন্ট যদি 3 মাস যদি ওকে আমরা প্র্যাকটিস করাতে পারি, 90% তাকে কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারবো। ওকে, সো মিস্টেক্সকে এমব্রেস করতে হবে। সো এইটা আসলে পার্ট অফ আওয়ার লাইফ, পার্ট অফ আওয়ার গ্রোথ। সো এই রিজনগুলাই মূলত তোমার যে ট্রান্সলেশন বেস আসলে মনোভাবের জন্য দায়ী। স্যার থ্যাংক ইউ, দ্যাট ওয়াজ আ গ্রেট অ্যান্সার। বাট আমাদের সলিউশনটা কি? এই মাইন্ডসেট থেকে কীভাবে স্টুডেন্টরা বের হয়ে আসতে পারবে? আচ্ছা, দ্য ভেরি ফার্স্ট থিং যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে, তুমি তো বলেই ফেলেছো যে মাইন্ডসেট থেকে কিভাবে বের হয়ে আসতে পারে। সো মাইন্ডসেটটাই আগে পরিবর্তন করতে হবে। মাইন্ডসেট পরিবর্তন হতে হবে স্টুডেন্টের, মাইন্ডসেট পরিবর্তন হবে গার্ডিয়ান, মাইন্ডসেট পরিবর্তন হবে ইভেন আমাদের ট্রেনার্সদের। ওকে, তখনই আসলে একটা স্টুডেন্টের আসলে প্রগ্রেসটা সম্ভব। স্টুডেন্টকে বুঝতে হবে ইংলিশ ইজ এ স্কিলস, এবং এটা এমন একটা স্কিলস, সেটা হচ্ছে যে আপনি এখন দেশে থাকেন বা দেশের বাইরেই যান, এই স্কিলস আপনার জানতেই হবে। এটা ছাড়া আসলে ক্যারিয়ার গ্রোথ ইজ কোয়াইট ইম্পসিবল নাওয়াডেজ। সো আপনাকে আসলে এটা শেখার জন্য উঠে পড়ে লাগতে হবে। ওকে, সো সবসময় একটা পজিটিভ মাইন্ডসেটে থাকতে হবে। স্যার এটা নিয়ে আমার একটা কোশ্চেন ছিল যে অনেক সময় আমরা যখন ঠিক আছে আমরা একটা কনফিডেন্স ওভারকাম করে আমরা ট্রাই করি প্র্যাকটিস করার, বাট আমরা অনেক সময় মকিং বা লাফিং স্টক হিসেবে পরিণত হই। এটার জন্য আমাদের একটা সেফ স্পেস আমরা কীভাবে পেতে পারি বা কোথায় আমরা প্র্যাকটিস করতে পারি? আচ্ছা, আমার আনসারটা কে কীভাবে নেবে আমি জানি না, বাট আমি একটু সরাসরি তোমাকে একটু মন খুলে বলে দেই যে চামড়া মোটা হইতে হবে। তুমি দেখবা যে আমাদের বাঙালিদের একটা ব্যাপার আছে যে যখনই আমরা কোনো ভালো কিছু করতে যাই আমরা অনেক শাই ফিল করি। বাট তুমি এখন একটা মানে অন্য কিছু একটা করতে বলো, দুষ্টুমি করতে বলো, দেখবা যে আমরা অনেক আগায় আছি। ওকে, সো যখন একটা ভাষা শিখবো, কে কী বললো না বললো ইট ডাজন্ট ম্যাটার। এটা আসলে আমাদের স্কিনটাকে আরেকটু ফ্যাট স্কিন করতে হবে, অ্যাটলিস্ট ভালো কাজ কোনো কিছু শিখতে গেলে, কোনো স্কিল শিখতে গেলে। কারণ যেই ফ্রেন্ডটা আপনাকে এখন মক করছে বা যে স্টুডেন্টকে মক করছে, ওই স্টুডেন্টটা যখন 3 মাস 6 মাস পর যখন একটা সাকসেসের মুখ দেখবে, বা সে ধরেন দেশের বাইরে যাচ্ছে, আলস একটা গুড স্কোর আসছে বা তার ভিসা হয়ে গেছে, যারা মক করছিল তাকে, যারা তাকে ডিগ্রেড করছিল, তারাই কিন্তু দেখবেন এসে বলবে যে কিভাবে কি করলা তুমি। ওকে, সো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার আচ্ছা কে কী বললো। তবে এটা আসলে হ্যান্ডেল করার বেশ কিছু টেকনিক আছে, যেটা আমরা অনেক সময় আমাদের স্টুডেন্টদেরকে আসলে বলে থাকি। প্রথম জিনিসটা হচ্ছে যে ডিফেন্সিভ হওয়ার কোনো দরকার নাই। কেউ যখন আপনাকে এসে বলছে যে এত ভাব মারছো কেন, হ্যাঁ এত ইংলিশ ফুটাচ্ছ কেন, বা এত ইংলিশে শো অফ করছে কেন, আপনি সরাসরি বলে দেন যে ভাই আমার এক্সাম সামনে, অথবা আমার একটা ইন্টারভিউ আছে, আমি যদি এখন থেকে প্র্যাকটিস না করি তাহলে আমার জবটা হবে না, বা এখন থেকে প্র্যাকটিস না করলে আমি পরীক্ষা একটা ভালো গ্রেডস পাবো না। ওকে, তাকে ভ্যালুটা আপনি বলে দেন, বুঝান। এমনও হতে পারে আপনার আনসার থেকে সে মোটিভেটেড হয়ে কিন্তু আপনার সাথে প্র্যাকটিস শুরু করে দিতে পারে। স্যার আমরা অনেক সময় আমাদের অ্যাকসেন্টটা নিয়ে অনেক এম্বারাসড ফিল করি যে বাংলাদেশি অ্যাকসেন্টটা কি অ্যাপ্লিকেবল নাকি, বা এটা কি মানুষ হাসাহাসি করবে নাকি, এটা আমরা কীভাবে ওভারকাম করতে পারি, বা এটা কি ম্যাটার করে? সো তোমার এই প্রশ্নের আনসারটা আমি একটু আইএলস কনটেক্সটে আনসার করতে যাচ্ছি, বিকজ যেহেতু আমি আইএলসের ট্রেনার। আইএলসের ব্যান্ড ডেসক্রিপ্টরে ক্লিয়ারলি একটা টার্ম লেখা আছে, ইন্টেলিজিবিলিটি। Now what does it mean? It means you have to sound clear. Okay, so your accent doesn't matter here as long as your examiner understands you. এইখানে একটা স্টুডেন্টের সে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলবে না আমেরিকানের কথা বলবে, এইটা আসলে আইএলসে আসলে ম্যাটার করে না। এখানে যেটা বেশি ম্যাটার করে সেটা হচ্ছে সাউন্ডস। দ্য সাউন্ড হ্যাজ টু বি ক্লিয়ার, দ্য প্রোনাউন্সিয়েশন হ্যাজ টু বি ক্লিয়ার, ওয়ার্ড স্ট্রেস, সেন্টেন্স স্ট্রেস, ইন্টোনেশন, কোলোকেশন। ওকে, এগুলো ক্লাসে স্টুডেন্টদেরকে আমরা পুরো ব্রেকডাউন করে বলে দিই আসলে কোনটা কি। এখন একটা শোতে আসলে এগুলো ব্রেক করতে গেলে শোটা অনেক বড় হয়ে যাবে। সো এই বিষয়গুলি কিন্তু আসলে আইএলসে একজন এক্সামিনার বেশি দেখে, রাদার দ্যান সে কত ফ্যান্সি অ্যাকসেন্টে কথা বলছে।
স্যার আমাদের আরেকটা কনফিউশন থাকে যে আমরা ভাবি যে আচ্ছা আমরা ফ্যান্সি বড় বড় অ্যান্ড কঠিন ওয়ার্ডসগুলো যদি ইউজ করি তাহলে আমাদের বোঝা যাবে যে আমরা ইংলিশে প্রফিশিয়েন্ট। এটা কি অ্যাকচুয়ালিতে ডেইলি লাইফে বা আলসা ম্যাটার করে, নাকি সিম্পল ক্লিন ইংলিশ দিয়ে চালিয়ে যাওয়া যাবে? না, একদমই না। আইএলসে বেসিক্যালি ক্ল্যারিটি অ্যান্ড প্রিসিশনটা অনেক বেশি ম্যাটার করে রাদার দ্যান ফ্যান্সি ভোকাবুলারিজ। অনেক সময় বরঞ্চ এটা আরও ব্যাকফেয়ার করে। মিনস আপনি যদি খুব হাই অ্যান্ড ভোকাবুলারি খুব ফ্রিকোয়েন্ট ইউজ করেন বাট প্রপার কলোকেশন যদি না থাকে, এইখানে বরঞ্চ স্কোর আরও কম আসার সম্ভাবনা আছে। তাহলে কি করতে হবে? ব্র্যান্ড ডেসক্রিপ্টর যদি আমরা দেখি, ওখানে ক্লিয়ারলি মেনশন করা আছে 7 আর 8-এ যে ফ্লেক্সিবল ইউজ অফ ভোকাবুলারি। মিনস আপনি যেটা ইউজ করছেন সেটা ফ্লেক্সিবল হতে হবে এবং আপনি লেস কমন ইডিওমেটিক ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেসও ইউজ করা জানতে হবে। বাট এইখানেও একটা কথা আছে, যদি কোনো স্টুডেন্ট ফ্রেজেস অ্যান্ড ইডিওমে যদি কমফোর্টেবল ফিল না করে, সে কিন্তু তার রেগুলার ইংলিশ দিয়েও কিন্তু তার কমিউনিকেশনটা চালিয়ে যেতে পারে। মিনস অ্যাজ লং অ্যাজ আপনি আপনার মনের ভাবটা ঠিকমতো এক্সপ্রেস করতে পারছেন, দ্যাটস হোয়াট ম্যাটার্স। আইএলসের একটা মজার জিনিস কি জানো? এখানে কোনো রাইট আর রং আনসার নাই। মিনস এক একটা পার্সন টু পার্সন কোয়েশ্চেন্স ভ্যারি করবে, পারসেপশন আনসার্স ভ্যারি করবে, তাই না? সো একটা স্টুডেন্টের বরঞ্চ ফোকাস করা উচিত সে কত সুন্দরভাবে বা গুছিয়ে কীভাবে সে আনসারটা দিবে, রাদার দ্যান ফ্যান্সি ভোকাবুলারি অর ফ্রেজেস অর ইডিয়মস। স্টুডেন্টস যদি কখনো এরকম হয় যে সে ইডিওমেটিক এক্সপ্রেশন ইউজ করছে বাট জিনিসটা এক্সামিনারের কাছে মুখস্থ মনে হচ্ছে, খুব ফুসি মনে হচ্ছে, এক্ষেত্রে যেটা হবে যে স্কোর তো আর বরঞ্চ বাড়বেই না, স্কোর বরঞ্চ কমার সম্ভাবনা থাকে। আচ্ছা স্যার, ইংলিশ প্রফিসিয়েন্সি একটা চিট কোড, লাইক বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি ভালোভাবে ইংলিশটা বলতে পারি তাহলে কি আমাদের হাই স্টার্টিং স্যালারি বা একটা ভালো জব পাওয়া পসিবল, নাকি জাস্ট ভাইবস দিয়ে বা মানে স্কিলস থাকলেই হয়ে যাবে? এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই যে ইংলিশ এখন একটা ম্যান্ডেটরি স্কিলস, তাই না? কারণ এই স্কিলসের দুর্বল মানে আসলে আমরা গ্লোবাল কম্পিটিশনে অনেক পিছিয়ে পিছিয়ে থাকবো। আপনি এখন দেশের বাইরে যান বা আপনি এখানে ব্যবসা করেন, ইংলিশ আপনার লাগবেই। যদি এখন কর্পোরেট ওয়ার্ল্ড নিয়ে যদি আমি কথা বলি, think about FMCG, think about MNCs, think about telcos, প্রত্যেকটা জায়গার ইন্টারভিউ প্রসেসেই আপনি দেখবেন যে ইংলিশটাকে কিন্তু অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, পুরো প্রসেসটাই কিন্তু ইংলিশে, তাই না? সো আবার যদি একটু লোকাল কোম্পানিজগুলো যায়, ওইখানে হয়তো বা এতটা বেশি হাইলাইট না করা হলেও ওখানে তো দেখা গেল যে স্কিলসটাকে হয়তো বেশি প্রায়োরিটি দিচ্ছে রাদার দ্যান ল্যাঙ্গুয়েজ। বাট দেন অ্যাগেইন একটা স্কিলস যেটা গ্লোবালি অ্যাকসেপ্টেবল এবং গ্লোবালি কম্পিটিশনে টিকে থাকার জন্য আসলে দিস ইজ সর্ট অফ ম্যান্ডেটরি নাওয়াডেজ। সো শুধু ভাইবের জন্য ইংলিশ জানতে হবে ব্যাপারটা কিন্তু তা না। এখন এই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে আপনার অ্যাডভান্স থাকার জন্য ইউনিট ইংলিশ। ক্যারিয়ার গোলেও কিন্তু আপনাকে আসলে যদি সামনে যদি আপনি প্রগ্রেস করতে চান, আপনার ইংলিশটা দরকার আছে। স্যার, এটা নিয়ে আমার লাস্ট একটা কোশ্চেন, একটা স্টুডেন্টের কখন থেকে ইংলিশ প্রফিসিয়েন্সির ওপর কাজ শুরু করে দেওয়া উচিত যাতে তার গ্র্যাজুয়েশন শেষে স্ট্রাগল না করতে হয়? আচ্ছা, তোমার কোয়েশ্চেন্সে তুমি একটা হিন্ট দিয়ে দিয়েছো, সেটা হচ্ছে যে গ্র্যাজুয়েশনের শেষে যেন স্টুডেন্ট স্ট্রাগল না করে। তাহলে বেটার হয় গ্র্যাজুয়েশনের শুরু থেকে তার ইংলিশে কাজ করা উচিত। বিকজ ওই যে কনভারসেশনের শুরুতে আমরা বলেছি যে আমরা আসলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস পাস দেয়ার এন্টায়ার লাইফ ইন বাংলা মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ, তাই না? সো যার ফলে কি হয় যে আমরা যখন অনার্স লেভেলে যাই, গ্র্যাজুয়েশন যখন করতে যাই, মোস্ট অফ দ্য বুকস রিটেন ইন ইংলিশ, স্যাররা লেকচার দিচ্ছে ইংলিশে। সো স্টুডেন্ট কিন্তু ওখানে একটা ধাক্কা খায় এবং ওইখানে গিয়ে সে রিয়েলাইজ করে যে এতদিন পর্যন্ত যেভাবে পড়াশোনা করে আসছে, দিস ইজ নট এনাফ। এখন তার মধ্যে একটা শিফট, একটা চেঞ্জেস আসতে হবে। তো তখন থেকেই আসলে একদম গ্র্যাজুয়েশনের শুরু থেকে আসলে তার ইংলিশে কাজ করা উচিত। সে ডে টু ডে ইংলিশগুলো কাজ করবে, টপিক বেস ইংলিশগুলোর উপর কাজ করবে। তার যদি গ্রামাটিক্যাল যদি কোনো প্রবলেমস থাকে সেগুলো ফিক্স করা উচিত এবং ইভেনচুয়ালি সে কী করবে, বিজনেস ল্যাঙ্গুয়েজ আর বিজনেস ইংলিশটাও কিন্তু তার আসলে শিখে ফেলতে হবে। থ্যাংক ইউ স্যার, আজকে আপনার সাথে কথা বলে অনেক কিছু ক্লিয়ার হলো। ইউ ওয়েলকাম। যেমনটি স্যার বললেন, ইংলিশ ইজ অল অ্যাবাউট কনফিডেন্স। আপনাদের ইংলিশ প্রফিসিয়েন্সি নিয়ে যে কোনো প্রবলেম হলে চলে আসতে পারেন MI ইংলিশ একাডেমি। উই হ্যাভ ভ্যারাইটি অফ কোর্সেস ইউ ক্যান চুজ ফ্রম। আমাদের কাউন্সিলররা 24/7 আপনাদের হেল্প করার জন্য সর্বদা রেডি। থ্যাংক ইউ এভরিওয়ান, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।